আমি চলে আসছে। আর কে বাদ আছে আমাদের? হাশেম ভাই চলে আসছে, বিলকিস আপা চলে আসছে, জুনায়েদ ভাই, নূরজাহান আছে, নাদিয়া ম্যাডাম আছে। বাদ বাদ রইল কে? জিল্লুর ভাই, ডাক্তার জিল্লুর ভাই বাদ আছে, আমাদের ডাক্তার গফুর ভাই বাদ আছে, হুম, আমাদের তুলি ম্যাডাম বাদ আছে। তুলি ম্যাডাম এর সাথে একটু পার্সোনালি কথা বলতে হবে। উনি মানে কি আমাদের তো মানে ক্লাসের টাইমটাকে কি উনি টেস আউট করতে পারছে কিনা এটা একটু জানা দরকার। হ্যাঁ, ঠিক আছে, ওকে। আল্লাহর নাম নিয়ে শুরু করলাম আজকে ক্লাস। আজকে ক্লাসটার নাম হচ্ছে চিকনগুনিয়া। ঠিক আছে, চিকনগুনিয়া সম্পর্কে আমরা সবাই অবগত। এটা একটা জ্বর সংক্রান্ত রোগ। ঠিক আছে, আমাদের যত ধরনের জ্বর আছে তার মধ্যে এই আরেকটা জ্বরের রোগের নাম হচ্ছে চিকনগুনিয়া। ঠিক আছে, এটা আসলে মূলত ঘটে হচ্ছে, একটু বোর্ডের দিকে যাই। হ্যাঁ, বোর্ডের দিকে যাই। এটা তো মূলত ঘটে হচ্ছে আপনার চিকনগুনিয়া নামক একটা ভাইরাস থেকে। ঠিক আছে, হ্যাঁ, আজকে এটা চতুর্থ ক্লাস। চতুর্থ ক্লাস, রাইট। হুম, হ্যাঁ। তো চিকি ভাইরাস কিংবা চিকনগুনিয়া ভাইরাস যেটাই বলেন, CHIK, এটা হলো চিকনগুনিয়া থেকে নেওয়া হয়েছে, আর ভিতে হলো ভাইরাস। ঠিক আছে, CHIKV, এটাকে বলা হয় চিকনগুনিয়া ভাইরাস। এই ভাইরাসের কারণে, এই ভাইরাসের ইনফেকশনের কারণে আমাদের যেই জ্বরটা হয় সেটাকে আমরা বলি চিকনগুনিয়া রোগ, হ্যাঁ, কিংবা চিকনগুনিয়া জ্বর। ঠিক আছে, এটা মূলত মানে জ্বরটার সাথে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ লক্ষণ থাকে, সেটা হচ্ছে থাকে হাড়ে ব্যথা থাকে। ঠিক আছে, হুম, এটা একটা মানে মশার দ্বারা, হ্যাঁ, যেটাকে অ্যাসিড মশা বলা হয়, অ্যাসিড মশার দ্বারা এটা ছড়ায়। এবং এই যে ভাইরাসটা আছে এটা আরবো ভাইরাস এবং টোগা ভাইরাস এবং আলফা ভাইরাস জাতের অন্তর্ভুক্ত একটা ভাইরাস, চিকনগুনিয়া ভাইরাস। হুম, এটা চিকন কি বলে এডিস মশার মাধ্যমে এটা মানুষের মধ্যে ছড়ায়। হ্যাঁ, যেখানে আপনার ডেঙ্গু কিংবা জিকা ভাইরাস, হ্যাঁ, যেভাবে ছড়ায় চিকনগুনিয়া ভাইরাস এভাবে মশার মাধ্যমে, হ্যাঁ, এডিস মশার মাধ্যমে ছড়ায়। ঠিক আছে, বাংলাদেশে সর্বপ্রথম চিকনগুনিয়া শুরু হয় 2008 সালে, মানে চিকনগুনিয়ার ইতিহাসে, হ্যাঁ, সর্বপ্রথম আপনার বাংলাদেশে এটা 2008 সালে এর ধারণা পাওয়া যায়। এর আগে এই চিকনগুনিয়া সম্পর্কে তেমন কোনো তথ্য বাংলাদেশে নেই। ঠিক আছে, তো ডেঙ্গুর মতো এটা একটা ভাইরাস জনিত রোগ এবং এটা মশার মাধ্যমে ছড়িয়ে যায়। ঠিক আছে, চিকনগুনিয়া শব্দটি আসলে আহ মোকান্ডে ভাষা থেকে এসেছে। মোকান্ডে ভাষাতে চিকনগুনিয়া বলতে বলা হয় যেটা বেঁকে যায়। হ্যাঁ, মানে কোনো কিছু বেঁকে যায়। ঠিক আছে, এই নামটি মূলত আক্রান্ত ব্যক্তির যেখানে তীব্র আর্থালজিয়া, মানে পলি আর্থালজিয়া যেটাকে বলে, জয়েন্টটা শক্ত হয়ে স্টিফ হয়ে বেঁকে যায়, এই ধরনের লক্ষণ যখন জ্বরের সাথে দেখা যায় সেটাকে বলা হয় চিকনগুনিয়া। হ্যাঁ, এটা মূলত হাই ফিভার দিয়ে শুরু হয়, উচ্চ জ্বর দিয়ে শুরু হয় এবং তীব্র প্রচন্ড পেশি ব্যথা থাকে এবং আমাদের শরীরের একাধিক যে জয়েন্ট গুলো আছে, জয়েন্ট গুলোর মধ্যে এই ব্যথাগুলো থাকে, র্যাশ থাকে, ফ্যাটিক থাকে, মাথা ব্যথা থাকে। এই ধরনের লক্ষণগুলো নিয়ে আমাদের এই জ্বরটা শুরু হয়। এটা মূলত 5 থেকে 10 দিনের মধ্যে এই তীব্র জ্বরটা কমে আসে, কিন্তু জয়েন্টের ব্যথাটা 1 সপ্তাহ থেকে শুরু করে কয়েক মাস পর্যন্ত থাকতে পারে। হ্যাঁ, এবং যা দীর্ঘস্থায়ী হয়ে শারীরিক প্যারালাইজড পর্যন্ত তৈরি করতে পারে। ঠিক আছে, এটা মানে এত ভয়াবহ। তো এটার কারণটা কি, আমরা কারণ নিয়ে একটু আগে আলোচনা করছি। এটা মূলত চিকনগুনিয়া ভাইরাসের কারণে হয়, দ্বিতীয় এর কোনো কারণ নাই। এই এই ভাইরাসটা মশার মাধ্যমে ছড়ায়। এই মশাগুলো স্থির পানিতে হয় এবং দিনের আলোতে এটা সবচেয়ে বেশি সক্রিয় থাকে, বিশেষ করে ভোরবেলা এবং বিকেলবেলা এই মশাগুলো কামড়ায়। এবং এই মশাগুলো এই ভাইরাস দ্বারা প্রভাবিত হইলে, মানে এই ভাইরাসগুলো দ্বারা প্রভাবিত হলে, তখন এই ভাইরাস সমৃদ্ধ মশাটি যখন মানে কোনো মানুষের দেহে ইনজেক্ট করে, হ্যাঁ, তার রক্ত খাওয়ার জন্য, হ্যাঁ, তার শুলটি ইনজেক্ট করে, তখনই এই ভাইরাসটা ট্রান্সমিশন হয় আর কি মূলত। ঠিক আছে, তো এই মশাগুলো বিশেষ করে কোথায় কোথায় হয়? উষ্ণ আর্দ্র জলবায়ু, যেখানে উচ্চ বৃষ্টিপাত হয়। ঠিক আছে, এরকম যেখানে শহরায়ন এবং যেখানে মশার জন্মস্থল গুলো খুবই সহজে হয়, বিশেষ করে
বর্ষাকালে ভারী বৃষ্টিপাতের সময় এই মশাগুলোর বিস্তার ঘটে, ঠিক আছে। এবং মানুষ যেখানে চলাচল করে, যেখানে আবাসন, সেই ভাইরাসগুলো সেখানে বেশি মানে এই মশাগুলো সেখানে ভাইরাসটা বেশি বহন করে থাকে। তো এটা আমরা জানি এই মশার মাধ্যমে এটা ঘটে। তো এটার ধরনটা যদি আমরা জানি, চিকনগুনিয়ার ধরনটা, হ্যাঁ, চিকনগুনিয়া আপনার 3 ধরনের আমরা চিকনগুনিয়া স্টেজটা পেয়ে থাকি। হ্যাঁ, প্রথমটা হচ্ছে একুইট চিকনগুনিয়া, হ্যাঁ, একুইট কন্ডিশন। এই কন্ডিশনের ক্ষেত্রে আমরা দেখি যে এটা একদম ইনিশিয়াল স্টেজে, মশা কামড়ের 2 থেকে 10 দিনের মধ্যে এটা দেখা দেয় এবং জ্বর থাকে। এই জ্বরটা মোটামুটি উচ্চ জ্বর থাকে এবং শরীরে তীব্র ব্যথা থাকে, বিশেষ করে জয়েন্টে জয়েন্টে ব্যথা থাকে এবং পেশিতে ব্যথা থাকে, মাথা ব্যথা থাকে এবং র্যাশ নিয়ে এটা দেখা যায়। তো এটার পরবর্তী লক্ষণগুলোতে বমি বমি থাকে অনেক সময়, এটা 7 থেকে 10 দিনের মধ্যে কমে যায়। যদিও কিছু রোগের ক্ষেত্রে জয়েন্টের ব্যথাটা দীর্ঘস্থায়ী হয়, বাট এটা 5 থেকে 7 দিনের 10 দিনের মধ্যে এটা রিকভারি স্টেজ শুরু হয়ে যায়, ঠিক আছে। কিন্তু যেটা সাব একুইট সেটা একটু দীর্ঘমেয়াদী হয় এবং এটা জয়েন্টের পেইন গুলো এবং ফ্যাটিক লক্ষণটা দেখা দেয় এবং একুইট স্টেজটা যখন পার হয়ে যায় তারপরেও এটা প্রায় 3 মাস ধরে স্থায়ী হয়। 3 মাস ধরে স্থায়ী হয় বলতে যে একুইট মানে সাব একুইট স্টেজে এসে জয়েন্টের ব্যথাগুলো থেকে যায়, স্টিফনেস দেখা দেয় এবং বিশেষ করে ফাংশনাল লিমিটেশন দেখা দেয়, শরীরের ভিতরে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা দেখা দেয়, জ্বর এবং ক্লান্তি ভাব থাকতে পারে, হ্যাঁ, এবং বিশেষ করে আমাদের শরীরে বিভিন্ন ইনফ্লামেশন তৈরি হয় এবং ক্রনিক স্টেজগুলো আরেকটু ভয়াবহতার দিকে চলে যায়। ক্রনিক স্টেজগুলোতে চিকনগুনিয়ার কারণে রিউমেটয়েড আর্থ্রাইটিসের মতন লক্ষণ দেখা দেয়, ঠিক আছে। হাত পা গোড়ালি ফুলে যায়, জয়েন্টের ব্যথাগুলো প্রচন্ড ভাবে দেখা দেয়, এবং এটার মানে অন্যান্য যে কমপ্লিকেশন গুলো সাথে এটা নিয়ে আসে। তো এই ধরনের ক্ষেত্রে এটা ক্রনিক স্টেজে চলে যায় এবং এই স্টেজটা বিশেষ করে জয়েন্টের পেইনটা 6 মাস থেকে কয়েক বছর পর্যন্ত থাকে চিকুনগুনিয়া, ঠিক আছে। অথবা আপনার কাছে বাতের ব্যথা নিয়ে আর্থ্রাইটিস নিয়ে আসছে, আপনি যদি হিস্ট্রি শোনেন, হিস্ট্রি শুনে যদি দেখেন যে তার হিস্ট্রিতে চিকুনগুনিয়া কিংবা জ্বরের কোনো ইতিহাস আছে, তাহলে বুঝবেন যে জ্বর মানে চিকুনগুনিয়া এবং চিকুনগুনিয়া থেকে পরবর্তীতে তার এই আর্থালজিয়া প্রবলেম, জয়েন্টের ব্যথাটা, ঠিক আছে, তৈরি হয়েছে। যেহেতু এটা 6 মাস থেকে কয়েক বছর পর্যন্ত থাকে, তো এটা ক্রনিক স্টেজ হিসাবে ধরা হয়ে থাকে, ঠিক আছে। তো এটার যে গ্রেডিংটা, আমরা যদি একটু গ্রেডিংটা নিয়ে কথা বলি, হ্যাঁ, এটার গ্রেডটাকে আমরা 3টা ভাগে ভাগ করি, ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড। ফার্স্ট গ্রেডে আসলে মানে কন্ডিশনটা মানে রোগীর লক্ষণগুলো একটু মানে মাইল্ড থাকে, হ্যাঁ, জ্বরটা কম বা মধ্যম আকৃতির থাকে, হালকা জয়েন্ট পেইন থাকে, অল্প পেশি ব্যথা থাকে এবং স্বল্প পরিমাণ মাসকুলার র্যাশ তৈরি হয়, ঠিক আছে, হ্যাঁ। এবং রোগী মাঝে মাঝে ক্লান্তি বোধ করে, মাথা ব্যথা থাকে, দৈনন্দিন কাজকর্ম করতে তার সক্ষমতা থাকে, কিন্তু একটু দেখা গেছে তার শারীরিক দুর্বলতা চলে আসে, ঠিক আছে। এবং এই কন্ডিশনটা ফার্স্ট গ্রেড মানে মাইল্ড চিকুনগুনিয়া কন্ডিশনটা আপনি 7 থেকে 10 দিনের মধ্যে চিকিৎসা ছাড়াই ভালো হয়ে যায়, মানে চিকিৎসা নিলে তো ভালো হয়ে যায় তাড়াতাড়ি, চিকিৎসা ছাড়াই এটা ভালো হয়ে যায়। হ্যাঁ, কিন্তু যেটা একটু মডারেট, একটু তীব্র আকারে, এটাতে জয়েন্টের পেইন গুলো তীব্র থাকে, জ্বরটা একটু উচ্চ হয়, হাই ফিভার হয় এবং দুর্বলতাটা সার্বিক দুর্বলতা বোধ করে এবং জয়েন্টের ব্যথার কারণে চলাফেরা, দৈনন্দিন কাজকর্ম বাধাগ্রস্ত হয়, মানে করতে পারে না, ঠিক আছে। এবং সিস্টেমিক কিছু লক্ষণ দেখা দেয়, যেমন বমি বমি ভাব, তার ডাইজেস্টিভ সিস্টেমের প্রবলেম, ঠিক আছে, হ্যাঁ, এই লক্ষণগুলো দেখা দেয়। এরপরে তার অন্যান্য ব্লাডেরও বিভিন্ন ধরনের প্রবলেম আমরা এই মাইল্ডে মডারেট কন্ডিশন আমরা পাই। কিন্তু যেটা সিভিয়ার কন্ডিশনের রোগীটা আসলে এক জটিল কন্ডিশনে চলে আসে, বিশেষ করে নবজাতক কিংবা বৃদ্ধ বয়স্ক যারা ডায়াবেটিস এবং কার্ডিওভাস্কুলার রোগী, হার্টের রোগী, তাদের ক্ষেত্রে বেশি গুরুতর অবস্থা দেখা দেয়। এই সকল সিভিয়ার কন্ডিশনে তাদের দেখা দেয় এনসেফালাইটিস মানেটা কি? এনসেফালাইটিস সম্পর্কে আপনারা সবাই জানেন, এটা হচ্ছে মস্তিষ্কে প্রদাহ, হ্যাঁ, এবং মস্তিষ্কে প্রদাহ হলে তার চেতনা হ্রাস এবং তার সেন্সটার পরিবর্তন দেখা দেয় এবং তার মাথা ব্যথা,
তার জ্বর, বিভ্রান্তি, ঘাড় শক্ত হয়ে যাওয়া, বমির ভাব, এই ধরনের খিঁচুনি, হ্যাঁ, কথা বলতে সমস্যা, স্মৃতিশক্তির সমস্যা, সমাজশীল সমস্যা, এই সমস্যাগুলো তার মধ্যে দেখা দেয়। ঠিক আছে, পাশাপাশি এনসেফালাইটিসের পাশাপাশি মায়োকার্ডাইটিস দেখা দেয়। মায়োকার্ডাইটিস মানে কি সেটা আপনারা জানেন। মায়োকার্ডাইটিস মানে হচ্ছে কার্ডিয়াক পেশির প্রদাহ। ঠিক আছে, এই প্রদাহটা দীর্ঘস্থায়ী হয়, যেখানে আপনার কার্ডিয়াক ডিসফাংশন দেখা দেয় এবং আপনার বুকে ব্যথা থাকে, শ্বাসকষ্ট থাকে, হ্যাঁ, ব্যায়াম করতে পারে না, ব্যায়াম করার অক্ষমতা থাকে এবং অনিয়মিত স্পন্দন দেখা দিতে পারে। ঠিক আছে, এছাড়া মাল্টি অর্গান ডিসফাংশন দেখা দেয় এবং আপনার জয়েন্টে জয়েন্টে দীর্ঘস্থায়ী ব্যথা দেখা দেয়। এই সকল ব্যথা সমস্যা নিয়ে আপনার এই থার্ড গ্রেড কিংবা সিভিয়ার স্টেজটা আপনার চিকনগুনিয়া প্রকাশ পায়। ঠিক আছে, এবং এই স্টেজটা দীর্ঘস্থায়ী হয়, 3 মাসেরও বেশি সময় ধরে এই আপনার থার্ড স্টেজ থাকে। তার মানে আপনার যে মাইল্ড স্টেজটা, যেটা আমরা একুইট স্টেজ বলবো, এটা 10 দিন কিংবা তার কম সময়ের মধ্যে ঠিক হয়ে যায়। কিন্তু যেটা আপনার মডারেট কিংবা এটাকে আমরা বলবো সেকেন্ড স্টেজ, হ্যাঁ হ্যাঁ, কিংবা সাব একুইট কন্ডিশন, এটা 10 থেকে আপনার মাস 2 থাকে, 2-3 মাস থাকে। আর যেটা একদম থার্ড স্টেজ কিংবা সিভিয়ার কন্ডিশন, হ্যাঁ, যেটাকে আমরা ক্রনিক স্টেজ বলবো, এটা 3 মাস এবং তার চেয়ে বেশি সময় ধরে রোগীকে কষ্ট দেয়। ঠিক আছে, তো এই গেল মোটামুটি আমাদের গ্রেডিং সিস্টেম। এবার আমরা লক্ষণগুলো একটু দেখবো। হ্যাঁ, এটা কি কি লক্ষণ নিয়ে মূলত আমরা চিকুনগুনিয়াকে পেয়ে থাকি। ঠিক আছে, আমরা এই লক্ষণ নিয়ে ব্যাপক আলোচনা করে ফেলছি অলরেডি। হাই ফিভার। ঠিক আছে, চিকুনগুনিয়ার সবচেয়ে কমন লক্ষণ থাকে হচ্ছে হাই ফিভার। ঠিক আছে, হাই ফিভার বলছে এটা সবচেয়ে প্রধান লক্ষণ। বিশেষ করে এটা হঠাৎ করে শুরু হয় এবং 38 থেকে আপনার 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এই জ্বরটা চলে আসতে পারে। রোগী আকস্মিক অসুস্থ হয়ে যায়, ফেটিক, দুর্বলতা দেখা দেয়, ক্লান্তি দেখা দেয়। ঠিক আছে, এবং সার্বিক মানে অসুস্থতা তার মধ্যে চলে আসে। এটা হচ্ছে আপনার চিকুনগুনিয়ার মানে প্রধান লক্ষণ। কিন্তু গুরুত্বপূর্ণ লক্ষণ, যেটা হলমার্ক সিমটম বলা হয়, যে লক্ষণটা দেখলে আপনি বুঝতে পারবেন এটা চিকুনগুনিয়া ছাড়া অন্য কিছু না, সেটা হচ্ছে আমাদের মানে সকল ধরনের জয়েন্টে, ঠিক আছে, হ্যাঁ, পেইন। ঠিক আছে, পলি আর্থাইকুলার পানি পানি ইনভলভমেন্ট থাকে। হ্যাঁ, মানে জয়েন্টে জয়েন্টে হ্যাঁ পেইন থাকে, জয়েন্ট গুলো টেন্ডারনেস চলে আসে, সোয়েলিং চলে আসে। ঠিক আছে, এবং তার নড়াচড়া করতে খুবই কষ্ট হয়, মানে কোড়া করে হাঁটতে পারে না। ঠিক আছে, ছোট বড় যে জয়েন্ট গুলো আছে, হাতে পায়ের জয়েন্ট গুলো আছে, সেগুলো পেইনফুল থাকে। এবং আপনার বড় জয়েন্ট গুলোতেও আপনার সমস্যা দেখা যায়, যেমন হাঁটুতে, কনুতে, কাঁধে এই সমস্যাগুলো দেখা দেয়। এবং ক্রনিক ক্ষেত্রে এই পেইন গুলো দীর্ঘস্থায়ী হয়, যার কারণে দেখা গেছে কোনো কোনো ক্ষেত্রে জয়েন্টের ডিসফর্মেশন দেখা দেয়, ডিসফর্মিটিস দেখা দেয়, মানে জয়েন্ট গুলো বিকৃত হয়ে যায়। ঠিক আছে, হ্যাঁ, যেটা আমি আগে বলছি বেঁকে যাওয়া। হ্যাঁ, চিকুনগুনিয়া নামটা আসছে বেঁকে যাওয়া, মানে এই জয়েন্ট গুলো বেঁকে যায় এই এই ভাইরাসের আক্রমণ হওয়ার কারণে। ঠিক আছে, তো চিকুনগুনিয়া আপনারা প্রায় ক্ষেত্রে ডেঙ্গুর সাথে একটু মিসম্যাচ করে ফেলবেন, এই যে ডেঙ্গু হলো না চিকুনগুনিয়া হইলো। ঠিক আছে, তো পরীক্ষা করলে অবশ্যই জানা যাবে, কিন্তু পরীক্ষা করার আগে যদি আপনি একটু মানে খেয়াল করেন, রোগীর মধ্যে দেখবেন যে ডেঙ্গুর মধ্যে জ্বর থাকে কিন্তু জ্বরটা ওঠানামা করে, কিন্তু চিকুনগুনিয়ার জ্বরটা একদম হাইলি লেভেলে চলে যায়। ঠিক আছে, এবং ডেঙ্গুতে যে জয়েন্টের পেনটা এটা তুলনামূলক কম, কিন্তু চিকুনগুনিয়াতে এটা একদম মানে সিভিয়ার স্টেজে চলে যায় এবং লং টাইম থাকে। ঠিক আছে, এই জিনিসটা তো পাবেন। আর সবচেয়ে বড় মানে লক্ষণগুলো যেটা আপনি পাবেন সেটা হচ্ছে প্লাটিলেট। ঠিক আছে, ডেঙ্গুতে প্লাটিলেটটা খুব বেশি কমে যায়। ঠিক আছে, কিন্তু চিকুনগুনিয়াতে প্লাটিলেট তেমন বেশি কমে না। ঠিক আছে, র্যাশ আপনার চিকুনগুনিয়াতে সামান্য হইলেও, সরি, ডেঙ্গুতে সামান্য সামান্য আপনার র্যাশ হয় ডেঙ্গুতে, বাট চিকুনগুনিয়াতে অনেক বেশি র্যাশ হয়। ঠিক আছে, আর জটিলতা যদি আমরা বলি, জটিলতার মধ্যে আপনার ডেঙ্গু রোগীর ক্ষেত্রে আপনার ব্লিডিং হয়, হ্যাঁ, রক্তক্ষরণ হয়, যেটা হ্যামোরেজিক ডেঙ্গু বলা হয়। কিন্তু চিকেনগুনিয়ার ক্ষেত্রে হ্যামোরেজিক কোনো কন্ডিশন আসে না, কিন্তু লং টাইম আপনার আর্থাইটিসের প্রবলেম, জয়েন্টের প্রবলেমটা দেখা দেয়। এ হচ্ছে আপনার ডেঙ্গু এবং চিকেনগুনিয়াকে আইডেন্টিফাই করার একদম সহজ একটা বিষয়। ঠিক আছে,
তা আমরা আগেই বলছি যে চিকুনগুনিয়ার মধ্যে র্যাশটা বেশি হয়, র্যাশের মধ্যে র্যাশটা লালচে হয়ে যায় এবং এটাতে হালকা চুলকানি থাকে। হ্যাঁ, এবং মাঝে মাঝে এগুলা চলে যায়। হ্যাঁ, আবার চোখের সাদা অংশের নিচে লালচে ভাব থাকে, যেটাকে কনজাংটিভাইটিস বলা হয়। হ্যাঁ, মানে কনজাংটিভালে ইনফেকশনটা দেখা দেয়। এবং একুইড জ্বর তো থাকতেই পারে। পাশাপাশি এটা লিম্ফ সিস্টেমকে অ্যাটাক করে, লিম্ফেডেনোপ্যাথি দেখা দেয়। ঠিক আছে? হ্যাঁ, পাশাপাশি এটা হৃৎপিণ্ডের উপর হৃৎপিণ্ডের পরিবর্তন, মানে হৃৎপিণ্ডের উপর অ্যাটাক করে, যেখানে আপনার হৃৎস্পন্দন বেড়ে যায়, যেটাকে আমরা বলি ট্যাকিকার্ডিয়া, মানে যেখানে আমাদের পালস রেট আপনার 60 থেকে 80-র মধ্যে থাকা উচিত, সেখানে পালস রেট 100-এর উপরে চলে যায়, যেটাকে আমি ট্যাকিকার্ডিয়া বলবো। ঠিক আছে? এবং রক্তচাপটা কমে যায়। হ্যাঁ, মানে ব্লাড প্রেশারটা কমে যায়, ডিহাইড্রেশনটা দেখা দেয়। ঠিক আছে? এবং যদি আমরা ব্লাড টেস্ট করতে থাকি, করে করে করা হয়, সেখানে আমরা লিউকোপেনিয়া পাই। লিউকোপেনিয়া হলো যে শ্বেত রক্তকণিকার সংখ্যাটা কমে যায়। ফলে কি হয়, আমাদের যে শ্বেত রক্তকণিকা, যেটা ডাব্লিউবিসি যে আমরা বলে থাকি, ডাব্লিউবিসিটা কমে যায়। সেখানে কি হয়, আপনার এই শ্বেত রক্তকণিকাটা কমে যাওয়ার কারণে আমাদের বডির ইমিউনি সিস্টেম, সেই ইমিউনি সিস্টেমটা দুর্বল হয়ে যায়, মানে এই সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতাটা কমে যায় এবং বিভিন্ন ধরনের সংক্রমণটা তখন আরো প্রকোপ ধারণ করে। সেক্ষেত্রে পরবর্তীতে রোগীর নিউমোনিয়া, তারপরে আপনার ইউটিআই, মূত্রথলির সংক্রমণ, ঠিক আছে, ত্বকের বিভিন্ন সংক্রমণ, এটা বেড়ে যেতে পারে। ঠিক আছে? থ্রম্বোসাইটোপেনিয়াও থাকে। থ্রম্বোসাইটোপেনিয়া মানে কি? থ্রম্বোসাইটোপেনিয়া মানে হচ্ছে রক্তের প্লাটেলেটের সংখ্যা কমে যাওয়া। ঠিক আছে? তো এটা ডেঙ্গু জ্বরে বেশি কমে। হ্যাঁ, বাট চিকুনগুনিয়াতে তেমন বেশি কমে না। এটা মাইল্ড এনিমিয়া থাকে এবং লিভারের যে এনজাইম আছে, হ্যাঁ, এই হেপাটিক যে এনজাইম গুলো আছে, এনজাইম গুলো বাড়িয়ে দেয়। ঠিক আছে? এই ধরনের সমস্যা আমরা চিকুনগুনিয়ার মধ্যে পেয়ে যাই। তাহলে চিকুনগুনিয়ার মানে লক্ষণগুলো আমরা কি পাই? হাই ফিভার পাই, উচ্চ জ্বর পাই, তার মধ্যে হচ্ছে বহু মানে জয়েন্ট পেইন গুলো পাই, টেন্ডারনেস, সোয়েলিং পাই, র্যাশ পাই, চোখের ইনফেকশন পাই। এবং আপনার আমাদের ক্লিনিক্যাল টেস্ট করে আমরা বিভিন্ন ধরনের সিমটম গুলো আমরা দেখতে পাই, যে কোন টেস্ট করে আমরা ডাব্লিউবিসিটা এবং সিবিসিটা কিছু পরিবর্তনটা আমরা দেখতে পাই। ঠিক আছে? যে হচ্ছে আমাদের মানে সাইন এবং সিমটম। আমরা একটু কমপ্লিকেশন নিয়ে যদি আলোচনা করি, কমপ্লিকেশনটা মানে এই যে আপনার এই রুগীটাকে যদি আপনার সঠিক চিকিৎসা না করতে পারেন, ঠিক আছে, চিকুনগুনিয়াতে, ঠিক আছে, সেক্ষেত্রে চিকুনগুনিয়াতে আপনি কি কি জিনিস পাবেন দেখেন। এটা হচ্ছে চিকুনগুনিয়া যে ভাইরাসটা, এই ভাইরাসটার কারণে বিভিন্ন ধরনের লক্ষণ, যেমন হেডেক, মাসেল পেন, জয়েন্ট পেন, ফিভার, র্যাশ, হ্যাঁ, এবং সোয়েলিং, এই লক্ষণগুলো যদি থাকে আমরা অবশ্যই বুঝবো এটা চিকুনগুনিয়া। ঠিক আছে? কিন্তু কমপ্লিকেশন গুলোর দিকে আমরা যদি তাকাই, সেটা ক্রনিক আর্থাইটিস। এটা হচ্ছে মানে চিকুনগুনিয়ার সবচেয়ে প্রধান কমপ্লিকেশন, কারণ এই কমপ্লিকেশন গুলা লং টাইম থাকে, দীর্ঘস্থায়ী হয়, এবং ক্রনিক আর্থাইটিস এবং পলিআর্থালজিয়া লক্ষণটা দেখা দেয়। সেক্ষেত্রে জয়েন্ট স্টিফনেস, সোয়েলিং, ঠিক আছে, ফাংশনাল ইম্পেয়ারমেন্ট, এগুলো দেখা দেয়। অনেক সময় রিউমেটয়েড আর্থ্রাইটিসের মতনও লক্ষণ দেখা দেয়, এবং এইটার কারণে দীর্ঘদিন মানে কোয়ালিটি অফ লাইফ পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে? এবং নিউরল যে নিউরোলজিক্যাল আপনার কমপ্লিকেশন দেখা যায়। হ্যাঁ, স্নায়বিক সমস্যাটাও কিন্তু দেখা দিতে পারে। কার্ডিওভাস্কুলার সমস্যা দেখা দিতে পারে। কার্ডিওভাস্কুলার সমস্যা বলতে মায়োকার্ডাইটিস, পেরিকার্ডাইটিস, ঠিক আছে, এরিথেমিয়া, এই ধরনের কার্ডিওভাস্কুলারের সমস্যা আমরা দেখতে পারি। ঠিক আছে? এবং এটার সাথে আরেকটা যে কমপ্লিকেশনটা পাই, সেটার নাম হচ্ছে হেপাটিক এবং রেনাল ডিসফাংশন, মানে যকৃৎ এবং কিডনির কার্যক্ষমতা হ্রাস পেতে পারে। ঠিক আছে? হ্যাঁ, তো এই ধরনের কমপ্লিকেশন গুলো আমরা চিকুনগুনিয়ার ক্ষেত্রে আমরা পেয়ে যাই। কি, এবং সবচেয়ে মনে রাখতে হবে, যেটা নবজাতক শিশুর ক্ষেত্রে কিন্তু এটার বিস্তৃতি বেশি হয়, এবং ডায়াবেটিক রোগীর ক্ষেত্রে কিন্তু এটা বেশি মানে ছড়ায়। ওকে, এবার আসেন চিকুনগুনিয়া সম্পর্কে প্যাথোলজিক্যাল টেস্ট। আমরা কিভাবে বুঝবো যে এটা চিকুনগুনিয়া? ঠিক আছে, কমপ্লিকেশন গুলো তো আমরা জানলাম, এবার আমরা একটু ডায়াগনোসিস করে ফেলি। ডায়াগনোসিসের প্রধান যে টেস্টটা, সেটার নাম হচ্ছে পিসিআর টেস্ট। ঠিক আছে? পিসিআর টেস্ট, যেটা আমরা আরটি পিসিআর বলে আমরা চিনে থাকি। এই পিসিআর টেস্টটাকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন পলিমারেজ চেইন রিঅ্যাকশন টেস্ট। ঠিক আছে?
এটা পিসিআর টেস্ট করে আমরা ভাইরাসটাকে শনাক্ত করতে পারি, ভাইরাসের যে আরএনএটাকে আমরা শনাক্ত করতে পারি এবং শনাক্ত করে আমরা বলে দিতে পারি এটা চিকুনগুনিয়া ভাইরাস। ঠিক আছে, কমপ্লিট ব্লাড কাউন্ট যেটা সিবিসি আমরা বলি, এটা যদি আমরা চেক করি তাহলে আমরা লিউকোপেনিয়াটা পাবো, হ্যাঁ, লিম্ফোপেনিয়াটা পাবো, থ্রম্বোসাইটোপেনিয়াটা পাবো, হ্যাঁ, দেখবো যে তার ডাব্লিউবিসিটা কমে গেছে, হ্যাঁ, তার প্ল্যাটিলেটটা কমে গেছে, হ্যাঁ, এবং পাশাপাশি আমাদের যে আপনার ইএসআরটাও আমরা দেখবো। ঠিক আছে, হ্যাঁ, ইএসআরটাও তার অনেক বেশি বেড়ে গেছে এবং সিআরপিটাও যদি আমরা টেস্ট করি, হ্যাঁ, আপনার সি রেক্টিভ প্রোটিন যেটাকে বলা হয়, তাহলে সেটা অনেক বেড়ে গেছে। তাহলে ইনফেকশনের লেভেলটা কোন পর্যায়ে আছে সেটা দেখে আমরা কিন্তু রোগীর ট্রিটমেন্টটা কতদিন করতে হবে এবং রোগীর সিভিয়ার কন্ডিশনটা আমরা আইডেন্টিফাই করতে পারবো। যদি সিআরপিটা অনেক বেশি বেড়ে যায় তাহলে বুঝবেন যে রোগীর কন্ডিশনটা আরো অনেক জটিল অবস্থায় চলে গেছে। ঠিক আছে, এরপরে আপনি আইজিএম টেস্টও করতে পারেন। ঠিক আছে, সংক্রমণের 5 দিনের মধ্যে এটা টেস্ট করা যায়, যেটা এলিসা মেথডে টেস্টটা করা হয়, আইজিএম অ্যান্টিবডি। ঠিক আছে, যদি এটা পজিটিভ হয় তাহলে বুঝতে পারবেন যে রোগীটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। হ্যাঁ, তারপরে আপনি লিভার টেস্টটা করতে পারেন, লিভার ফাংশন টেস্ট, রেনাল ফাংশন টেস্ট, এটা করতে পারেন। যদি দীর্ঘস্থায়ী আপনার চিকুনগুনিয়া থাকে তখন লিভার এবং কিডনির উপর তার একটা রিয়েকশন দেখা দেয় এবং এটা পরবর্তী তার লিভার এবং কিডনিটাকে নষ্ট করে ফেলতে পারে। তো এই পরীক্ষাগুলো করে আমরা মোটামুটি ডায়াগনোসিস করতে পারি যে চিকুনগুনিয়াটা মানে কোন কন্ডিশনে আছে। ঠিক আছে, ওকে, আসেন এবার ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করি। ট্রিটমেন্টটা একদম সুন্দর একটা ট্রিটমেন্ট আমরা আপনাদেরকে দিতে চাচ্ছি। হ্যাঁ, চিকেনগুনিয়া যদি হয় তার প্রিভেনশন হিসাবে প্রথমে আপনি F2টাকে 1000 পাওয়ারে দিয়ে দিবেন। ঠিক আছে, হ্যাঁ, পরপর 3 দিন 3টা ডোজ, হ্যাঁ, এর সাথে রাত্রেবেলায় A2C1 200, এটাও 7 দিন চলবে একবেলা, A2C1 200। ঠিক আছে, এটা আপনি প্রিভেনশন হিসাবে আপনাকে দিতে হবে যদি রোগীকে আপনি কভার করতে চান। এর সাথে আপনি অ্যান্টিভাইরাল ফিভারটাকে 10x এ দিবেন, একটু হাই পাওয়ারে দিবেন। ঠিক আছে, অ্যান্টিভাইরাল ফিভার যেটা আমরা ব্যবহার করি জ্বরে, এটাকে হয় লিটার ডাইলিউশনে দিয়ে দিবেন, নইলে আপনি এটাকে 10x করে দিবেন। ঠিক আছে, হ্যাঁ, এরপরে আপনার ইকুইপমেন্ট যদি থাকে রোগী F1C4A3Y D6 দিয়ে দিবেন। ঠিক আছে, পেন তো থাকবেই, তাহলে সেখানে F1C4A3Y যদি দিয়ে থাকেন তাহলে মোটামুটি চিকেনগুনিয়া রোগী 3 থেকে 7 দিনের মধ্যে যেমন যে একটা সুস্থ বোধ করে ফেলছে। এবং তার সাথে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে তাকে আপনি আহ ব্যবহার করার জন্য তাকে একটা মালিশ তৈরি করে দিবেন, যে এখানে F2C5 এবং A2W থাকবে D4 এ, এটা কপালের মধ্যে আপনার ইয়ে করবে, কপালের মধ্যে পট্টি দিবে। ঠিক আছে, হ্যাঁ, পট্টি দিলে বারবার পট্টি দিলে জ্বরটা দ্রুত নেমে যাবে। ঠিক আছে, জ্বরটা দ্রুত নেমে যাবে। এর সাথে আপনি আপনার আর্থো কেয়ার অয়েল, অল পেন কেয়ার অয়েল মালিশটা যদি করে তার পুরো জয়েন্টে জয়েন্টে দিতে পারেন, অ্যান্টিভাইরাল ফিভারের সাথে F1C4A3Y এটা দিয়ে দিতে পারেন, ইনশাল্লাহ আপনি এই কয়টা প্রোটোকল থেকে আপনি চিকেনগুনিয়া থেকে মুক্তি লাভ করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, এরপরে আপনারা যদি দেখেন যে অনেক হাই ফিভার, অনেক জ্বর বেশি, তো তাকে F1S10 A3L1 ভার1 ওয়াই D10 এ দিয়ে দিবেন। ঠিক আছে, তাহলে দেখবেন যে এই রোগীর দ্রুত জ্বরটা কমে গেছে। আর ক্রনিক স্টেজে যদি চলে আসে এই রোগীটাকে, এটা এর সাথে S6C6L1Y D6 এ দিয়ে দিবেন। ঠিক আছে, তার যদি আপনার জয়েন্টে জয়েন্টে পেইন গুলো আছে, পেইন গুলার কারণে ওখানে যে লিকুইড আপনার ফর্ম করে কিংবা আপনার ইউরিক অ্যাসিড ফর্ম করে, সেগুলো দেখবেন যে খুব দ্রুত রিলিজ হয়ে গেছে, রোগী দ্রুত সুস্থ হয়ে গেছে। কিন্তু দেখেন যদি রোগী আপনার 7 থেকে 10 দিন পরে তার জয়েন্টের পেইন কোনোভাবে কমতেছে না এবং এটা ধীরে ধীরে ক্রনিক স্টেজ চলে গেছে, তাহলে জয়েন্ট পেইন্টের জন্য স্পেশাল একটা ফর্মুলা, সেটা আপনি দিবেন S3C5A2F1G 1000 পাওয়া। এটা আপনি ডেইলি দুই বেলা করে দিবেন, সকালে এবং রাত্রে। এটা যদি 7 দিন খাওয়ান তুমি জয়েন্ট পেইনটা দ্রুত কভার হয়ে গেছে। এই ছিল আজকে আমার চিকনগুনিয়া। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন। হ্যাঁ, জুনায়েদ ভাই, নেক্সট ক্লাস কি তাড়াতাড়ি শেষ হয়ে গেল?
কাটা কাটা মানে ওইটা ওখানে C3 আপনার এই ফর্মুলাটা দিয়ে দিবেন তখন এই 1000 পাওয়ারের C3 C5 হ্যাঁ A2F1G ঠিক আছে। হুম। আর এটার সাথে F1C4A3Y তো থাকবেই, F1C4A3Y। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। আর আপনাদের ক্লাসটা কেমন লাগলো একটু আপনারা শেয়ার করবেন, কারণ সবাই মানে কমেন্ট যদি না করেন তাহলে ক্লাসের আহ, মানে এই যে পরিশ্রম করে আমরা ক্লাসটা আপনাদেরকে দিচ্ছি এটার মজাটা মানে পাচ্ছি না। ঠিক আছে, আমরা তো আপনাদেরকে দিতে চাই, কিন্তু আপনি যদি নিতে না চান তাহলে হবে বলেন? আপনাদের নেওয়ার মতো মন মানুষের থাকতে হবে। না কানলে নাকি বাচ্চাকেও মা দুধ দেয় না, তাহলে আমি কিভাবে আপনাদের জন্য পরিশ্রম করবো বলেন, যদি আপনারা আমাকে রেসপন্স না করেন? চুপচাপ আসলেন চুপচাপ চলে যাবেন, এটা ঠিক না। আপনাদেরও আপন ভাই, এই ট্রিটমেন্টের ব্যাপারে না একটু মানে কোনটা একটু কেন দিলাম, তারপর একটু আস্তে আস্তে বললে মনে হয় একটু ভালো হয়, মানে ট্রিটমেন্টের পোর্শনটা। না, ট্রিটমেন্টের প্রশ্ন তো আস্তে আস্তেই বলছি, এবং আমি একদম সবগুলো আইডেন্টিফাই করেছি, আপনি খেয়াল করেন নাই। আপনি কোথাও হ্যাঁ, ঠিক অমনোযোগী আছে। ছিলেন, অমনোযোগী ছিলেন। এখানে দেখাইছি কোনটা প্রিভেনশনে কাজ করবে, কোনটা মেইন প্রোটোকল হিসাবে কাজ করবে, কোনটা একুইট পেনে কাজ করবে, কোনটা হাই ফিভারে কাজ করবে, কোনটা ক্রনিক স্টেজে কাজ করবে, কোনটা জয়েন্ট পেনে কাজ করবে। একদম স্পেসিফিক ভাবে সুন্দর করে পয়েন্ট টু পয়েন্ট আপনাকে নোট ডাউন করে দেওয়া হয়েছে। আর কি চান বলেন? জি। হুম, F1টাও দিতে পারেন, কিন্তু এখানে F2টা দিলে দ্রুত জয়েন্ট পেনটা রিকভারি হবে। F1টা আমরা সবাই ইউজ করি, ঠিক আছে। হুম, F1টা আমাদের মানে সেন্ট্রাল নার্ভের উপর কাজ করবে, ঠিক আছে, কিন্তু Fটা আমাদের পেরিফেরাল নার্ভের উপর কাজ করে, ঠিক আছে। যেহেতু আপনার চিকেনগুনিয়াতে পেরিফেরাল নার্ভগুলো এফেক্ট হয়ে পেইনগুলো দীর্ঘস্থায়ী হয়, সেক্ষেত্রে আমরা যদি মানে F2টা প্রয়োগ প্রয়োগ করতে পারি, তাহলে পেরিফেরাল নার্ভগুলো মানে তার রিকভারি স্টেজটা শুরু করে দিবে, এবং সেক্ষেত্রে রোগীরা দ্রুত মানে একটা আরাম বোধ করবে, ঠিক আছে। আর এখন তো আমরা এই যে যদি পেইন তো থাকে, সেখানে এখন C4 আমরা D6 দিচ্ছি। স্যার একটা কথা বলি, এই প্রেগন্যান্সির সময় হাতে পায়ে ব্যথা, তাদের জন্য কি দেওয়া যায়? প্রেগনেন্সির সময় মানে 6 মাস প্রেগন্যান্সি, হুম, প্রচুর হাত পায়ে ব্যথা করে, পিঠ দিয়ে সমস্ত শরীরে ব্যথা করে, পানিও একটু একটু মানে অল পেন কেয়ার অয়েলের সাথে C4 অ্যাড করে দিয়ে দেন। ওরা কি মাখার জন্য, শরীরে লাগানোর জন্য? সারা শরীরে ব্যথা, হ্যাঁ, পা ওটা পায়ের নখ, তো ব্যবহারের এবার জন্য দিবেন। আর আপনি মাসেলস এর মধ্যে। অ্যানালগেসিক ড্রপটা দিয়ে দেন, এটার সাথে C4 অ্যাড করে দেন, তাহলে সারা শরীরে কি আর এই গরমের দিনে তেল মাখাবো? ওরা কি পানির সাথে না দিব? না, আপনি অ্যানালগেসিক ড্রপটা দিবেন না। ও, মানে খাওয়ার জন্য কিছু দেওয়া যায়? যে অ্যানালগেসিক ড্রপ খাওয়ার জন্য D7 D9 আচ্ছা, বাচ্চার তো কোনো সমস্যা হবে না, না? না না, আর রেগুলার খাওয়ার জন্য সিওয়ানটা চালিয়ে যাবো, সিওয়ান আরি। C1 আরে হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে।
ওটা ওটা কত ডিপরে দিব? হ্যাঁ, D4 এ। হুম। আল্লাহ, তো একটু ভয়ের কারণ। না না, ভয়ের কারণ নাই। এটা আপনার C1 আরই আপনার D4 আপনি ইউজ করতে পারেন। অ্যাবর্শন হওয়া কি এত সহজ? না, আমি কিন্তু দিচ্ছি সিয়ান, আর এটা আমি 3 মাস থেকেই দিতেছি। অ্যাবর্শন হয় কি এত সহজ বলেন? খালি বললেই হইলো। 3 মাস থেকেই চালাইতেছি ওটা। 3 মাস পর থেকে যদি আপনি কি বলে এলোপ্যাথিক যে মেডিসিন গুলো আছে, হ্যাঁ, ওগুলো যদি খান তাও তো অ্যাবর্শন হবে। এলোপ্যাথি যে ফলিক ফলিক ট্যাবলেট ওগুলা কয়টা খাইলো, আবার ওই যে আয়রন খাচ্ছে, আর জানি কি কি খাইতেছে। ওই যে কয় না আনারস খাইলে অ্যাবর্শন হয়ে যাবো, তারপর কি জানি ওটা, গাজর খাইলে নাকি অ্যাবর্শন হয়ে যাবে। আনারস পেঁপে এগুলা তো খাই না। ঠিক আছে? এগুলো একটা গুজব।